এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আপনাকে স্বাগত। জুনায়েদ, আজকে ভোটের পরিবেশ এবং প্রস্তুতি নিয়ে নানা পক্ষ, রাজনৈতিক দল সহ বিভিন্ন ধরনের আলাপ আলোচনার কথা বলেছেন। তাদের আসলে মূল কথাগুলো কিংবা তাদের মধ্যে আসলে কোথায় বিভাজন কিংবা দ্বিমত আছে? জাফর, আপনাকে ধন্যবাদ। ধারাবাহিকভাবে যে তফসিল ঘোষণা হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের, সেই তফসিল অনুযায়ী যে কার্যক্রমগুলো সেটি একে একে পালন করা হচ্ছে, সবকিছুই চলমান রয়েছে। নির্বাচন কমিশনের আমরা দেখেছি যে প্রার্থীর তালিকা যাচাই বাছাই হয়েছে। এখন মূলত আপিলের যে কার্যক্রমগুলো, যারা বাতিল হয়েছেন তাদের যাচাই বাছাইগুলো চলছে, আপিলের বিষয়গুলো, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানামুখী বক্তব্য দিচ্ছে। আমরা দুটো প্রতিবেদন ইতিমধ্যেই দেখেছি। আমরা মূল কথাগুলো যদি একবার একটু দেখে নিতে চাই, আজকের যেই সংবাদের মাধ্যমে যে বিষয়গুলো দেখলাম, নির্বাচনের পরিবেশ এবং প্রস্তুতির ইস্যুতে যেটি দেখা গেছে যে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের মধ্যে অসন্তোষ। মূলত এখন পর্যন্ত প্রার্থীরা যে বিষয়টি বলতে চাচ্ছেন যে পরিবেশ নিয়ে তারা এক ধরনের শঙ্কার মধ্যে আছেন। তারা বলতে চাচ্ছেন যে তারা একটু দলগতভাবে বাংলাদেশের প্রেক্ষিতে কিছুটা শক্তিশালী দল, তারা আসলে নানাবিধ চাপ দেওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের ব্যাপারে তাদের এক ধরনের অভিযোগ রয়েছে। সবকিছু মিলেই মূলত এই অসন্তোষের বিষয়টি তারা বলে আসছেন। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে বিষয়টি বলছে, তারা শুরু থেকেই বলার চেষ্টা করছে এই নির্বাচন নিয়ে পাতানো ভোট বা কোনো একটি পক্ষকে তাদের দিক থেকে বলা হচ্ছে যে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে, সেই জায়গাটিকেই তারা মূলত নির্দিষ্টভাবে বলতে চাচ্ছে যে পাতানো ভোটের চেষ্টা চললে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। এটি এক ধরনের হুঁশিয়ারি জানিয়েছে। এবং এই এনসিপির মতোই ইসলামী আন্দোলন, তারা কিন্তু বলছে নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক থাকার আহ্বান তারা ইতিমধ্যেই জানিয়েছে। সার্বিকভাবে এই যেই বক্তব্যগুলো, এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বক্তব্য আছে। ইসি যেমন নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি রোহিঙ্গাদেরকে নানাবিধ কাজে কিন্তু ব্যবহার হয়, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদে আমরা দেখেছি। শুধুমাত্র এই নির্বাচন যেহেতু একটা বড় ধরনের উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে, সেই নির্বাচনে যেন রোহিঙ্গারা ব্যবহৃত না হতে পারে সেজন্য কিন্তু ক্যাম্প এবং সীমান্ত বন্ধ করার এক ধরনের তাগিদ রয়েছে ইসির পক্ষ থেকে। এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে সামনে রেখে জানুয়ারি মাসের মধ্যে নির্বাচনের যত ধরনের প্রস্তুতি আছে, অর্থাৎ বিশাল একটি কর্মযজ্ঞ জাতীয় সংসদ নির্বাচন। যখন আপনি জানেন যে কেন্দ্রগুলো প্রস্তুত করা, যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণ, এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে কোন জায়গাটিতে দায়িত্ব দেওয়া হবে, কিভাবে মোতায়েন করা হবে, এই যে রুট ম্যাপ, যে ম্যাপিং রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এই বিশাল কর্মযজ্ঞের যে বিষয়টি জানুয়ারি মাসেই, অর্থাৎ আজ ইতিমধ্যে 6 তারিখ, আর হাতে 24 দিনের মতো আছে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম যেমনটা বলছেন যে চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং তার প্রেক্ষিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কেন্দ্রিক যে প্রশিক্ষণগুলো রয়েছে, অর্থাৎ এবার কিন্তু সেনাবাহিনীরও মোতায়েনের একটি ব্যাপার রয়েছে, পাশাপাশি অন্যান্য যে বাহিনী রয়েছে, পুলিশ, কোস্টগার্ড সহ যারা আনসার, প্রত্যেকেরই যে প্রশিক্ষণ সেটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দীর্ঘদিন তো দামি নির্বাচন কেন্দ্র করে সেখানে মহড়াও দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, সেই দামিগুলোর মাধ্যমে আসলে জানাবেন যে বিভিন্ন দল তো অভিযোগ করলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আসলে কোনো অভিযোগ এখনো পাইনি সেভাবে করে। বিএনপির প্রস্তুতি কিংবা বিএনপির কথাবার্তা কি হচ্ছে? জি জাফর, ঠিক এই বিষয়টিতেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদিও বা তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক যেমন আছে, পাশাপাশি কিন্তু নির্বাচনের প্রস্তুতি রয়েছে, প্রতিবেদন আছে। আমরা সেই প্রতিবেদনটির মাধ্যমে আগে জেনে নিতে চাই কি আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠান, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে, অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম যেটি দেখলাম যে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তিনি তার যেই নির্বাচনী আসন
সেটি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। সেখানে আসলে বিশেষ কি আলোচনা হলো কিংবা কি ধরনের নির্দেশনা দিল? জাফর, মূলত তারেক রহমান যে আসনগুলোতে নির্বাচন করছেন ঢাকা 17 তার মধ্যে অত্যন্ত অন্যতম একটি আসন, গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং সেই জায়গাটিকে কেন্দ্র করেই তারা মূলত এই যে আসনগুলোকে কেন্দ্র করে এই শুধুমাত্র তার যে 17 যে আসন, শুধু সেই জায়গাটির বিষয়াদি নিয়েই আলোচনা হয়নি। মূলত আরও যেই সব সারা দেশের যে নেতাকর্মীরা মূলত ঢাকা কেন্দ্রিক যারা রয়েছেন তাদের যে প্রস্তুতিগুলো, কিভাবে তারা প্রচারণা বা ক্যাম্পেইন চালাতে গিয়ে কী ধরনের সমস্যা পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমরা একটু মূল যেই অংশগুলো সেগুলোর দিকে যদি একবার সংক্ষেপে একটু তাকিয়ে আলোচনা করে নিতে চাই। জাফর, নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতিতে দেখা যাচ্ছে 17 নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। এই বৈঠকটিতে মূলত নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই নির্দেশনাগুলো হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় যেই খোঁজ খবরগুলো নেয়া, নির্বাচনে করতে গেলে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং ভোটারদের কি সমস্যা রয়েছে, ভোটারদের সমস্যাগুলো শুনে এসে যে বিষয়গুলো সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু যারা মাঠে কাজ করেছিলেন তাদের কাছ থেকে সেই বক্তব্যগুলো নিয়ে তিনি সেই বক্তব্যগুলো মূলত লিপিবদ্ধ করেছেন এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে যে ইশতেহার যেটি ঘোষণা করা হবে খুব দ্রুতই, সেই ইশতেহারও যেন এই সমস্যাগুলোকে একীভূত করা যায় সেই বিষয়টি মূলত তিনি আসলে মনোযোগ দেওয়ার জন্য এই জায়গাগুলো দেখছেন। পাশাপাশি মূলত বিভিন্ন যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকের সাথেই আসলে ধারাবাহিকভাবে বৈঠকগুলো চলছে এবং বৈঠকের বিষয়ে যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে তিনি যেটি বলছেন যে মরহুমা বেগম খালেদা জিয়ার যে যুব উন্নয়নের ধারা সেটি অব্যাহত রাখার একটি প্রত্যয় তারেক রহমান ইতিমধ্যে জানিয়েছেন। এবং আজকের দিনের বলা চলে যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠকটি সেটি ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক। যারপর আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন এবং উন্নয়ন কেন্দ্রিক যত ধরনের অংশীদার যারা রয়েছেন বিদেশি বা আন্তর্জাতিক, তাদের অন্যতম ইউরোপীয় ইউনিয়ন, এবং ইউরোপীয় ইউনিয়নের কিন্তু বেশ কয়েকটি নির্বাচনে বিগত তারা তাদের পর্যবেক্ষক দল পাঠায়নি, এবার তারা পাঠাচ্ছে এবং সেই পাঠানোর সংখ্যাটিও তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে যে তারা বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি আসলে বলতে চাচ্ছে এটি একটি ইতিবাচক এই অর্থে যে যেহেতু বিগত নির্বাচনগুলোতে পাঠায়নি, এই নির্বাচনে এত বড় পর্যবেক্ষক পাঠানোর অর্থই হচ্ছে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। পাশাপাশি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নির্বাচনই নয়, নির্বাচনের পরেও বাংলাদেশের যে উন্নয়ন সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে। ধন্যবাদ আপনাকে জুনায়েদ। আপনার মাধ্যমে আজকের দিনের মোটামুটি যে চুম্বক অংশগুলো আমরা জানতে পারলাম নির্বাচন থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোশতালেন হক জুনায়েদ, জানাচ্ছিলেন আজকের দিনের নির্বাচন এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত।